কাল থেকে রোজা শুরু, দেশের আকাশে দেখা গেছে পবিত্র রমজান মাসের চাঁদ। চলতি মাসের মধ্যে রোড ম্যাপ ঘোষণার দাবি বিএনপির, কম সংস্কার হলে ডিসেম্বরে নির্বাচন। প্রেস সচিব। নতুন দলের সামনে বিকল্প রাজনীতির পথ সৃষ্টির চ্যালেঞ্জ দেখছেন বিশ্লেষকরা, সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান। সীমান্তে আর হত্যা হলে কঠোর হবে বিজিবি মহাপরিচালক, সীমান্তে নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই স্বরাষ্ট্র উপদেষ্টা। আসসালামু আলাইকুম, কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। দেশের আকাশে আজ চাঁদ দেখা যাওয়ায় কাল থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। সন্ধ্যার পরেই দেশের বিভিন্ন স্থান থেকে চাঁদ দেখার খবর আসতে থাকে। সন্ধ্যা 6:30টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক হয়। সেই বৈঠক থেকে এই সিদ্ধান্ত জানায় জাতীয় চাঁদ দেখা কমিটি। চাঁদ দেখা যাওয়ায় রাতে তারাবির নামাজ আদায় ও শেষ রাতে সেহরি খেয়ে কাল প্রথম দিনের রোজা পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। এদিকে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশে শুক্রবার রমজানের চাঁদ দেখা গেছে। সাধারণত সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এমত অবস্থায় আগামী 17 ফাল্গুন 1431 বঙ্গাব্দ 2 মার্চ 2025 খ্রিস্টাব্দ রোববার থেকে 1446 হিজরি সালের পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। স্বাগতম মাহে রমজান। ইসলাম ধর্মের অনুসারীদের কাছে এই মাসের রয়েছে বিশেষ গুরুত্ব। মহান রবের নৈকট্য অর্জনের লক্ষ্যে ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে মাসটি পালন করবে মুসলিম উম্মাহ। তবে এই রমজানে যেহেতু খাদ্যাভ্যাসের কিছুটা পরিবর্তন হয়, সে কারণে খাবার গ্রহণে বিশেষ সতর্কতা অবলম্বনের কথা বলছেন পুষ্টিবিদরা। রিপোর্ট করছেন জুনায়েদ আল হাবিব। বছর ঘুরে আবারও এলো সিয়াম সাধনার মাস, পবিত্র মাহে রমজান। এই মাসেই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয় পবিত্র কোরআন, যার কারণে ইসলাম ধর্মাবলম্বীদের কাছে রয়েছে মাসটির বিশেষ গুরুত্ব। রোজা রাখার পাশাপাশি মাস জুড়ে বেশি বেশি নফল ইবাদত করার উপর গুরুত্ব দিয়েছেন ইসলামী চিন্তকরা। কতটা গুরুত্বপূর্ণ হলো পবিত্র মাহে রমজান, কারণ বাকি 11টি মাস বান্দা যে পাপ পঙ্কিলতা বিভিন্নভাবে নিজেকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে রেখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র মাহে রমজানে অফুরন্ত নিয়ামত দিয়ে সওয়াবের পরিধি অনেক বৃদ্ধি করে শয়তানকে বন্দী করে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি পরিবেশ তৈরি করে দিয়েছেন পবিত্র মাহে রমজান, যে রমজানকে আল্লাহ তাআলা বলেছেন শাহরুল্লাহ, এটা হলো আল্লাহর মাস। এদিকে রমজানে দিনের বেলা পানাহার থেকে বিরত থাকায় রোজাদারদের খাদ্যাভ্যাসে বেশ পরিবর্তন ঘটে, যার ফলে খাবার গ্রহণে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদরা। তাদের মতে শরীরের পানি স্বল্পতা পূরণে সেহরির পরে নয়, আগেই পর্যাপ্ত পানি পান করতে হবে, আর যথাসম্ভব শাকসবজি খাওয়ার পরামর্শ তাদের। এছাড়া ইফতারে অতিরিক্ত তৈলযুক্ত খাবার কম গ্রহণের পাশাপাশি যতটুকু সম্ভব চিনিযুক্ত খাবার পরিহারের পরামর্শ পুষ্টিবিদদের। ইফতারে সুগার ইনটেকটা যথাসম্ভব কম করা, সুগার ইনটেক, এবং ফ্রুটস শরবত আকারে না খেয়ে যথাসম্ভব হোল ফ্রুটস। ইফতারে যদি অন্তত 2টা ডিম কেউ খাওয়ার চেষ্টা করে, দেখবেন অনেকখানি ক্ষুধাটা কন্ট্রোলে রাখতেছে। দুধের বদলে যদি কেউ দই খায়, এটা বেশিরভাগ মানুষের জন্য ভালো হবে। সন্ধ্যার পর 1 বা 2টা স্যালাইন, এটা কিন্তু পিপাসার মাত্রাও কমাবে। সংযম আর মহান আল্লাহর কাছে প্রার্থনার মধ্য দিয়ে পবিত্র রমজান হবে আত্মশুদ্ধি আর পাপাচার থেকে বিরত থাকার মাস, এমন প্রত্যাশা ধর্মপ্রাণ মুসলমানদের। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। সংস্কারের অজুহাতে কিংবা অন্য কোনো বাহানায় এই মাসের মধ্য দিয়ে যদি সরকার নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করে, তবে দেশের রাজনৈতিক শক্তিগুলো প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। প্রধান উপদেষ্টার প্রতি শিগগিরই রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান। বলেন, গণপরিষদ বা দ্বিতীয় রিপাবলিক গণতান্ত্রিক প্রক্রিয়াকে দীর্ঘায়িত করার ষড়যন্ত্র কিনা তাও খতিয়ে দেখতে হবে। বিস্তারিত দেখুন ইফতেখার রেজার রিপোর্টে।
গত 40 বছর ধরে তিনি রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গণতন্ত্র পুনরুদ্ধার বিষয়ক আলোচনা সভা এবং খালেদা জিয়াকে নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান। যারা গণপরিষদের বিষয় সামনে আনছে, যারা সেকেন্ড রিপাবলিকের বিষয় সামনে আনছে, হয় তারা বুঝে না অথবা বুঝে আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাকে আরো দীর্ঘায়িত একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র আছে। যদি আপনি কোনো বাহানায় এই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রুটম্যাপ প্রদান না করেন, তাহলে সেটা আমরা রাজনৈতিকভাবে গণতান্ত্রিক শক্তিগুলো বসে আমাদেরকে পুনরায় নির্ধারণ করতে হবে আমরা কোন প্রক্রিয়ায় গণতান্ত্রিক প্রক্রিয়া। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বুদ্ধিজীবীদের কেউ কেউ বয়ান তৈরির চেষ্টা করছে যে ক্ষমতায় থাকা অবস্থায় বিএনপির সৃষ্টি। সেই সাথে ছাত্রদের নতুন দলের রাজনৈতিক দর্শন নিয়েও সমালোচনা করেন তিনি। আজকে কিছু দুই একজন বুদ্ধিজীবী বলেন মানে কি ক্ষমতায় থেকেও তো বিএনপির জন্ম হয়েছে, ওনারা ভুলে গেছে এটা যে ঠিক নয়। জিয়া যে অন্য মাত্রা, অন্য কিছু, জিয়া একটা রাজনৈতিক দর্শন দিয়েছে। জিয়া রহমান তো কোনো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বা গণতান্ত্রিক শাসক, তাকে উৎখাত করে ক্ষমতায় আসেননি। গণতন্ত্রকে হত্যা করেছে তো শেখ মুজিব তার বাকশাল করে। তাহলে বহুদলীয় গণতন্ত্রের জন্ম দিতে হবে, সেই জন্মই দিয়েছেন জিয়াউর রহমান। সহিষ্ণুতার যে একটা জায়গা আছে, এটা কে সৃষ্টি করেছে? এটা জিয়াউর রহমান। কোথা থেকে? বাকশালের অন্ধকার গুহা থেকে এই গণতন্ত্রের আলোর মশাল জ্বালিয়েছিলেন তো জিয়াউর রহমান। তাই আজকে যে সমস্ত বুদ্ধিজীবী বলেন বিএনপিও তো ক্ষমতায় থাকতে তৈরি, আর বিএনপি ক্ষমতায় থাকতে তৈরি বা জন্মের সাথে অন্যদের জন্মের হাজার পার্থক্য আছে। নতুন যারা দল করেছেন তাদের উপরে উপস্থিত ছিলাম, অনেক ভালো ভালো কথা তারা বলেছে রাষ্ট্র সম্পর্কে, এ সম্পর্কে, কিন্তু একটা পলিটিক্যাল ফিলোসফি কিন্তু আমি পাইনি। তারা আরও বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের আর ক্ষমতায় আসা সম্ভব নয়। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। গত রমজানের তুলনায় এবারে রমজানে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে আছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, পুরো রোজায় বাজারে পণ্যের দাম সহনীয় রাখাটাই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য। বিকেলে রাজধানী বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে কাজ করছে সরকার। প্রেস সচিব বলেন, সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে ইতোমধ্যেই সরকার প্রধান নির্দেশ দিয়েছেন। খাবার তেলের সরবরাহ তদারকি করা হচ্ছে, জিনিসপত্রের সরবরাহ বাড়াতে কাজ অব্যাহত আছে। তিনি আরও বলেন, সাপ্লাই পরিস্থিতি সামনে আরও ভালো হবে, তখন নিত্যপণ্যের দাম আরও সহনীয় থাকবে। নির্বাচনের রোডম্যাপ নিয়ে শফিকুল আলম বলেন, রাজনৈতিক দলগুলো একমত হলে ডিসেম্বরেই নির্বাচন হবে, আর তারা সংস্কার চাইলে আরও বাড়তি 3 মাস সময় লাগতে পারে। ইতিমধ্যেই নির্বাচনের রোডম্যাপ দেওয়া হয়েছে, সেভাবেই এগোচ্ছে সরকার। রিফর্ম কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শীঘ্রই শুরু হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। বোথ লুজ এবং বোটল সয়াবিন তেল, এবং আমরা আশা করছি যে এটা অলরেডি লুজ সয়াবিন তেল আপনারা দেখেছেন যে অলরেডি আমরা দেখছি যে দাম সহনীয়, দাম একটু কমা শুরু হয়েছে, এবং আমরা আশা করছি যে সামনে সরবরাহ পরিস্থিতি যদি আরও ভালো হলে দামটা আরেকটু বেটার জায়গায় যাবে। গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে সদ্য আত্মপ্রকাশ করা রাজনৈতিক ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। সংগঠনের প্রথম কর্মসূচি হিসেবে দুপুরে রাজধানীর রায়ের বাজার কবরস্থানে জুলাইয়ের শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনটির কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয়ের নেতারা। পরে শহীদদের কবর জিয়ারত করেন তারা। কবর জিয়ারত শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন ছাত্র নেতারা। জিয়ারত শেষে তারা বলেন, বিদ্যমান রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের জিম্মি করে অপরাজনীতির যে সংস্কৃতি চালু করেছে তা আর চলতে দেওয়া হবে না। আমরা আজকে শহীদের কবরের পাশে দাঁড়িয়ে আমরা প্রতিজ্ঞা করছি, আমরা আগামী দিনের বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের যে আশা আকাঙ্ক্ষা, যে দায় এবং দরদের জন্য তারা জীবন দিয়েছেন, আমরা সেটিকে প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ। সুতরাং এই যাত্রায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সঙ্গে বাংলাদেশের আপামর ছাত্ররা, বাংলাদেশের আপামর জনতা সবাইকে পাশে থাকবার আহ্বান জানাচ্ছি। আমাদের ভুল হলে শুধরে দিবেন এবং
আমরা যখন ভালো কাজ করব আমাদেরকে বাহবা দিবেন। নতুন দলকে মানুষের কাছে গ্রহণযোগ্য করতে পুরাতন রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসা এবং ওই দলগুলোকে নিয়ে জনমনের নেতিবাচক ধারণার বিপরীতে বিকল্প রাজনীতির পথ সৃষ্টির চ্যালেঞ্জ থাকবে জাতীয় নাগরিক পার্টির সামনে। এমন মন্তব্য করে রাজনীতি বিশ্লেষকরা বলছেন, নতুন পুরাতন সব দলের প্রতি নিরপেক্ষতা বজায় রাখতে হবে অন্তর্বর্তী সরকারকে। তবে নতুন এই রাজনৈতিক দল কিংস পার্টি হবে না বলেও মনে করেন তারা, কেননা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দলটি গঠিত হয়েছে। আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। ক্ষমতা না জনতা, ইয়া প্রশ্ন সংগ্রাম, দালালি না রাজপথ। ২৪-এর গণ অভ্যুত্থানের প্রায় ৭ মাস পর দেশের রাজনীতিতে নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ হয় জাতীয় নাগরিক পার্টির। যদিও গত কয়েক মাস ধরে জাতীয় নাগরিক কমিটি গঠন করে নতুন দল গোছানোর কাজ করেন অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্ররা। দলটির শীর্ষ পদে কারা থাকছেন এবং নতুন দলের কাঠামো এবং লক্ষ্য উদ্দেশ্য কী হবে তাও উঠে এসেছে বিভিন্ন গণমাধ্যমে। তবে নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশকে ইতিবাচকভাবে দেখছেন রাজনীতি বিশ্লেষকরা। এই দল আদর্শ হিসেবে যেটা বলছে সেটা হচ্ছে তারা পাকিস্তানপন্থীও নয়, ভারতপন্থীও নয়। এই ঘোষণা দেওয়াটা যথার্থ বলে আমি মনে করি। পুরনো যে বিভাজনের রাজনীতি, সেই বিভাজনের রাজনীতিকে পেছনে রেখে তারা জাতীয় সমঝোতা, জাতীয় ঐক্যের রাজনীতি করতে চায়। এটাও আমি মনে করি একটা সদিচ্ছা। এই সদিচ্ছা পূরণ হবে যদি তারা সত্যিকার অর্থে জনমত সংগঠিত করে এই অবস্থানের পেছনে শক্তি সামর্থ্য সমাবেশ করতে পারে। গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে স্বপ্ন দেখাচ্ছে তরুণদের নতুন দল, তা কার্যকর করতে কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলেছে তারা নতুন বাংলাদেশ গড়তে চায়, তারা সেকেন্ড রিপাবলিক করতে চায়। তো এই বিষয়গুলো অন্যান্য রাজনৈতিক দলগুলো কিভাবে চ্যালেঞ্জ করবে সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট। সব মিলিয়ে যারা নতুন দল গঠন করেছে তাদের জন্য যেমন চ্যালেঞ্জ, যে তাদের সমর্থন ভিত্তিটাকে এক্সপান্ড করা, সম্প্রসারিত করা। আবার যারা বিদ্যমান রাজনৈতিক দল ব্যবস্থায় যারা আছে, বড় দল ছোট দল যারা আছে, তারা কম্পিটিশন করছে, তাদের জন্য চ্যালেঞ্জ এই দলটাকে তারা কিভাবে মোকাবেলা করবে সামনে নির্বাচনে। আর সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হলো যে যেহেতু সরকারের সাথে এই দলের একটা সম্পর্ক ছিল, দলের নেতাদের কিছু কিছু নেতাদের এখন একটা নিরপেক্ষতার জায়গা থেকে সবসময় সবার একটা চোখ থাকবে। সেই সাথে তারা বলছেন নতুন এই রাজনৈতিক দলের ভবিষ্যৎ নির্ভর করছে তাদের কথা এবং কাজের মধ্যে সঙ্গতির উপর। তবে নতুন এই দল ক্ষমতায় থেকে গড়ে ওঠা দল কিংস পার্টি হবে না বলেও মনে করেন তারা। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই পার্টির সৃষ্টি, সেটা আপনি অন্য কিংস পার্টির সঙ্গে এইভাবে তুলনা করলে সঠিক হবে না। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, সীমান্ত হত্যা কোনোভাবেই কাম্য নয়। ভারতীয় নাগরিকরা সীমান্ত আইন না মানলে কঠোর হবে বিজিবি। দুপুরে বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের 4টি ইউনিট উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সীমান্তে নিরাপত্তা নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। ইকরাম চৌধুরীকে সাথে নিয়ে রিপোর্ট করছেন হাসান জাভেদ। বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে আনুষ্ঠানিকভাবে উখিয়া ব্যাটালিয়ন সহ 4টি নতুন ইউনিটের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে বিজিবি প্রধান বলেন, সীমান্ত হত্যা কোনোভাবেই কাম্য নয়। অবৈধ অনুপ্রবেশ হোক আর যাই হোক, হত্যা কোনো চূড়ান্ত সমাধান হতে পারে না। আর যদি একটিও হত্যা হয়, বিজিবি কঠোর অবস্থানে যাবে বলে হুঁশিয়ারি দেন তিনি। ভেরি ক্লিয়ার মেসেজ আমরা বলেছি যে এটা কোনোভাবেই কাম্য নয় এবং এটা মেনে নেওয়া যায় না। এবং এটা যদি মেনে নেই, তবে ভবিষ্যতে ভারতীয় অনুপ্রবেশ যারা করে তো তাদের প্রতিও তো আমরা সুন্দরভাবে নিয়মের মধ্যে আমরা যে তাদেরকে গ্রেফতার করে হস্তান্তর করি, সেটা কতটুকু আর করা যাবে। আমাদের এদিক থেকে যত যাই হোক, অবৈধ অনুপ্রবেশকর যাই হোক, হত্যা কোনো চূড়ান্ত একটা সমাধান হতে পারে না। তো সেই বিষয়ে আমাদের এটা অব্যাহত থাকবে এবং আরও একটি যদি হয়, আমরা আরও কঠোর অবস্থানে যাব। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নিশ্ছিদ্র নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ, ইয়াবা ও ক্রিস্টাল মেথ আইস সহ বিভিন্ন মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ পণ্যের চোরাচালান প্রতিরোধে বিজিবির উখিয়া ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমস্যা তো একটা আছে, যেহেতু দেশটা হলো মিয়ানমার আর বর্ডারটা
দখল করে আছে হলো আরাকান আর্মি। কিন্তু এই জন্য আমাদের দুজনের সাথেই আমাদের একটা সুসম্পর্ক রাখতে হচ্ছে এবং আমাদের সীমান্ত নিরাপত্তার জন্য, এবং সীমান্ত এখন যে অবস্থায় আছে একেবারে পুরানো নিরাপদ আছে, এখানে কোনো সমস্যা নেই। এলাকা দিয়ে বেশিরভাগ মাদক চলে আসে এবং আরও তো রোহিঙ্গা সমস্যা তো একটা বড় ধরনের সমস্যা রয়ে গেছে। এই জন্য এই ব্যাটালিয়ানটা খুবই দরকার ছিল। ভবিষ্যতে আমরা চেষ্টা করবো যদি এখানে যদি আরও ব্যাটালিয়ান দরকার হয় আমরা আরও ব্যাটালিয়ান রেজ করবো। মিয়ানমার বাংলাদেশ সীমান্তে কোনো শঙ্কা আছে কিনা জানতে চাইলে বিজিবি প্রধান বলেন, মিয়ানমার সীমান্তে কেউ অবৈধ অনুপ্রবেশ না করলে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। নিরাপত্তার ঝুঁকি থাকলে বিজিবিও তৈরি আছে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশির লাশ হস্তান্তর করা হয়েছে। বিকেলে পতাকা বৈঠকের পর লাশ বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বিজিবি পুলিশের কাছে হস্তান্তর করেছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এর আগে বিজিবির বরাত দিয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল ইসলাম জানান, শুক্রবার রাতে আলামিন পুটিয়া সীমান্তের কাঁটাতারের কাছাকাছি অবস্থান করছিল। এ সময় বিএসএফ তাকে গুলি করে। এতে আলামিন গুরুতর আহত হয়। পরে বিএসএফ তাকে উদ্ধার করে ভারতের একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে অল আউট অ্যাকশনের ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। বলেন, ফ্যাসিস্ট পতিত রাজনৈতিক শক্তি বিভিন্ন অপরাধে ইন্ধন যোগাচ্ছে। তাদের ধরতে রমজানে বিশেষ অভিযান চালানো হবে। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে রমজান ঘিরে আইন শৃঙ্খলা সংক্রান্ত পরিকল্পনা নিয়ে প্রেস ব্রিফিংয়ে কথা বলেন ডিবি প্রধান। তিনি বলেন, যে কোনো অপরাধীর বিরুদ্ধেই থাকবে ডিবির জিরো টলারেন্স। রমজান ঘিরে আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নতি করতে তথ্য প্রযুক্তি ভিত্তিক নজরদারি বাড়ানো হয়েছে। এ সময় ডাকাত, ছিনতাইকারী ও মাদক কারবারিদের নিয়েও কথা বলেন গোয়েন্দা কর্মকর্তা। ডিবি পরিচয়ে কেউ তুলে নেওয়ার চেষ্টা করলে গোয়েন্দা কার্যালয়ে জানানোর অনুরোধ করেন রেজাউল করিম। নাশকতাকারীদের বিষয়ে নগরবাসীদের সতর্ক থাকার আহ্বান এই ডিবি কর্মকর্তার। যে কোনো অপরাধ ও অপরাধের ক্ষেত্রে আমরা নিয়েছি জিরো টলারেন্স নীতি। চুরি, ছিনতাই, ডাকাতি রোধে ডিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সমাজকে মাদকের থাবা থেকে রক্ষা করতে প্রতিনিয়ত পরিচালনা করা হচ্ছে মাদক বিরোধী অভিযান। এটা হচ্ছে এক ধরনের বিশেষ গোয়েন্দা অভিযান, যেটাতে ছদ্মবেশে আমাদের সদস্যরা মানুষের মধ্য থেকে অপরাধীদের শনাক্ত করতে পারবে। চলতি মাসের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা বিশেষ মামলাগুলোর তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে। এরপর 1 থেকে 1.5 মাসের মধ্যে বিচার কাজ শুরু হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। দুপুরে সিলেটের পিটিআই মিলনায়তনে পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব সহ আইন প্রয়োগ শীর্ষক কর্মশালায় তিনি একথা বলেন। তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের একটি বন্দি বিনিময় চুক্তি রয়েছে যা আওয়ামী লীগ সরকার স্বাক্ষর করেছিল। সেই চুক্তির আওতায় ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেবে বলে আশা করা হচ্ছে। এছাড়া শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে বলেও জানান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। দিনব্যাপী এই কর্মশালায় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান, অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান সহ বিচার বিভাগ ও পুলিশ প্রশাসনের মাঠ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেখ হাসিনা সহ প্রধান কয়েকটা মামলার তদন্তের রিপোর্ট এই মাসে অর্থাৎ মার্চ মাসের মধ্যেই আমরা পাবো বলে আশা করছি। তারপরে 1 মাস বা 1.5 মাসের মধ্যে আনুষ্ঠানিক বিচারের যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে যাবে। হাসিনাকে ফিরিয়ে আনার জন্য যে আইনগত পদক্ষেপগুলো আছে, একটা হচ্ছে যে ইন্টারপোলের মাধ্যমে তাকে রেড নোটিশ জারি করে গ্রেপ্তারের চেষ্টা, সেটা সরকারের পক্ষ থেকে অব্যাহত আছে। আমরা যখন গ্রেপ্তারি পরোয়ানা ট্রাইব্যুনাল থেকে পেয়েছি, সেটার আলোকে ইন্টারপোলের কাছে আমরা পাঠিয়েছি তাকে যাতে গ্রেপ্তার করা হয়। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। চলতি মাসে অপরিবর্তিত থাকছে সব ধরনের জ্বালানি তেলের দাম। বিবৃতিতে এমনটি জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়। বলা হয়, প্রাইসিং ফর্মুলার আলোকে মার্চ মাসে সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করা হবে। এজন্য বিদ্যমান মূল্য কাঠামো অনুযায়ী প্রতি লিটার ডিজেলের বিক্রয় মূল্য 105 টাকা, প্রতি লিটার কেরোসিন 105 টাকা, প্রতি লিটার অকটেন 126 টাকা এবং পেট্রোল 122 টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।
পাহানি প্রিমিয়াম টি খেলার খবর। মাঠের খেলায় চ্যালেঞ্জ থেকে মাঠের বাইরের চ্যালেঞ্জটাই যেন বেশি তামিম ইকবালের কাছে। আগামী সোমবার থেকে শুরু হতে যাওয়া ঢাকা লিগের ট্রফি উন্মোচনের দিনে তামিমের কাছে প্রাধান্য পেল খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধ নিয়ে জটিলতার বিষয়টি। 12 দলের 12 অধিনায়কের উপস্থিতিতে ঢাকা লিগের ট্রফি উন্মোচিত হয়েছে আজ। নিলয় মজুমদারের রিপোর্ট। ঢাকা লিগকে সামনে রেখে মিরপুরে ক্রিকেটারদের প্রস্তুতি চলছে বেশ কিছুদিন ধরেই। এবার মাঠের লড়াইয়ে পালা, তার একটি ছোট্ট মহড়া হয়ে গেল ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে। এবার আসরে মুশফিক মাহমুদুল্লাহ তাইমকে নিয়ে সবচেয়ে শক্তিশালী দল করেছে মোহামেডান। জাতীয় দল থেকে অবসর নেওয়ায় ও চোটের ঝুঁকি না থাকায় এবার পুরো মৌসুমে দেখা যাবে মোহামেডান অধিনায়ক তাইমকে। শক্তি সামর্থ্যে খুব একটি পিছিয়ে নেই আবাহনী ও লিজেন্ডস অফ রূপগঞ্জের মতো দলগুলো। ঢাকার ক্লাবগুলোর কাছে ক্রিকেটারদের পূর্ণ পারিশ্রমিক দেওয়ার আহ্বান জানিয়েছেন তামিম। So I really hope যে কমিটমেন্টসগুলো ক্লাবগুলো করেছে এই ক্লাবগুলোর প্রত্যেকটা টাকা যেরকম প্রত্যেকটা প্লেয়ার পাক, দ্যাট ইজ দ্য টপ প্রায়োরিটি ফর মি। অ্যান্ড দেন অবভিয়াসলি ক্রিকেটটা ভালো হোক। ক্রিকেট আম্পায়ারিং নিয়ে যেটা কমপ্লেন থাকে এই জিনিসগুলো যেরকম বোর্ড টেক কেয়ার থেকে অনেক স্যাক্রিফাইস করা হয়েছে, ওই অ্যামাউন্টটা যেন সবাই মেক শিওর করে এবং সেই অ্যামাউন্টটা যেন প্লেয়াররা পায়। থার্ড আম্পায়ারিং অ্যাডিশনালি অ্যাড হয়েছে, তো এটা আমার মনে হয় খুব ভালো একটা সংযোজন আমাদের টিমের জন্য বা আমাদের ডিপিএল এর জন্য। এছাড়াও টুর্নামেন্টে আম্পায়ারিং এর স্বচ্ছতা বাড়াতে প্রথমবার তৃতীয় আম্পায়ারের ব্যবস্থা করেছে সিসিডিএম। সোমবার উদ্বোধনী দিনে ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামবে আবাহনী, মোহামেডান ও প্রাইম ব্যাংক। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। খবর শেষ করছি, তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কাল থেকে রোজা শুরু, দেশের আকাশে দেখা গেছে পবিত্র রমজান মাসের চাঁদ। চলতি মাসের মধ্যে রোডম্যাপ ঘোষণার দাবি বিএনপির, কম সংস্কার হলে ডিসেম্বরে নির্বাচন প্রেস সচিব। নতুন দলের সামনে বিকল্প রাজনীতির পথ সৃষ্টির চ্যালেঞ্জ দেখছেন বিশ্লেষকরা, সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান। সীমান্তে আর হত্যা হলে কঠোর হবে বিজিবি, মহাপরিচালক। সীমান্তে নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই স্বরাষ্ট্র উপদেষ্টা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।